করব যাবেন সেফের কি জন্য। আপনি যাবেন না? এটা পরাই যাব না না। আমি এটা পরে যাব না। তাহলে যান, যাওয়া লাগবে না। কথা ঠিক করে তা বলেন। আমি যাব না ভাই, তাইলে কথার কথা ঠিক টোন করে বলবো কিন্তু মানে। ভালো না। হ্যালো হ্যালো সবাই রে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনারা স্বাগতম। আজকে হলো ৮ তারিখ এপ্রিল মাস। দেখেন বাজে কয়টা, বাজে হলো 10:47। আমার নখের অবস্থাগুলো দেখেন, কালা হয়ে রইছে। তো যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন যে আমি মোটামুটি সকালবেলা 6টার আগেই আর কি রাইড শেয়ারে নামি। তো আজকে দেরি হওয়ার কারণ যে আমার বাইকটা সেই নষ্ট হয়ে গেছিল। আমার বাইকের সেই কার্বোরেটরে ময়লা পড়ছিল, তারপর এয়ার ফিল্টারে একটু ঝামেলা হয়েছিল, ওগুলো ঠিকঠাক করছি। তো বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেছে। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। এই ভিডিওটার মধ্য দিয়ে আপনি জানতে পারবেন যে আপনি যদি রাইড শেয়ার করেন মাসে আপনার কত টাকা ইনকাম হবে এবং আপনার কত টাকা বাইকের পেছনে খরচ হবে। আনুষঙ্গিক আজকে সব কিছু নিয়েই কথা বলবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অনেক অনেক ইনফরমেশন থাকবে ভিডিওটার মধ্য দিয়ে। তো আপনারা দয়া করে ভিডিওটা দেখা যান শেষ পর্যন্ত। চলেন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আসছে যে আপনি একটা বাইক কিনছেন, আপনি রাইড শেয়ার উদ্দেশ্যে বাইকটা কিনছেন। আপনার কি কি লাগবে সেটা হলো, আপনার লাগবে হলো কিছু টুলস। আপনি এয়ার ফিল্টার পরিষ্কার করবেন, এখন এটার জন্য তো আপনার আর সেই কি বলে না মেকারের কাছে যাওয়ার দরকার নাই। এইটু করার জন্য আপনার কিছু আনুষঙ্গিক যেমন একটা রেঞ্জ, তারপরে কিছু ডালি আছে যেমন 12-13, একটা টেস্টার, এইগুলো আপনার আসলে আনুষঙ্গিক কিছু কিছু জিনিস থাকতে হবে। আপনি তো প্রথমে পারবেন না, তো আপনার কি করতে হবে, যখন আপনি প্রথম মেকারের কাছে যাবেন তো তখন আপনাকে দেখতে হবে যে মেকার আসলে কি কি কাজগুলো করে। তো এইগুলা শিখা রাখতে হবে তখন। এরপরে যখন বাসায় আসবেন তখন এই টুকটাক কাজগুলো আপনি অনায়াসে এগুলো করতে পারেন। তারপরে প্লাগ চেঞ্জ করে কিভাবে, এই সব বিষয়গুলো আপনার আসলে জানতে হবে বা এগুলো ভিডিও দেখে দেখে আপনার শিখতে হবে। তা না হলে মানে রাস্তার মাঝখানে ধরেন আপনার প্লাগটা একটু ঝামেলা হয়েছে, এবং একটা এক্সট্রা প্লাগ আপনার আসলে সবসময় ক্যারি করতে হবে। প্রতিদিনের মতো সেই পঞ্চবটিতে আইসে বসি, ইনড্রাইভে একটা কল ঢুকে। তো ভাইয়াটা যাবে হলো সেই যমুনা ফিউচার পার্কে। উনি বিট করছিল 198 টাকায়। তো আমি চিন্তা করলাম যে 198 টাকা, এখান থেকে তো মিনিমাম হলো 300-350 টাকার নিচে আমরা যমুনা ফিউচার পার্ক যাই না। তারপরও এখন আমার যেহেতু লেট হয়ে গেছে সেহেতু আমার এখন ট্রিপ মারতেই হবে। তো এই চিন্তা করে বাইকটাকে রিসিভ করতে যাই। বুঝলাম না। চিন্তা করতেছি যাবো কি না, এই বৃষ্টির মধ্যে তো আরে লন বুঝে হেলমেট না করাই ভালো। করবেন কি ভাই কোন? আপনি কোন ভালো হেলমেট লাগবে, আর একজনে কয় লাগবে না, কোন দিকে যাবো ভাই কোন? উঠেন। খারাপ হেলমেট তো কেউ চায় না। চায় না? আপনার ভিডিও দেখামো, উঠেন না। এটা পরবো না, রাখেন, আমি তো হেলমেট ছাড়াই যাই। হ্যাঁ এটা পরবো না, মানে হেলমেট ছাড়াই যাই। হেলমেট হেলমেট ছাড়াই মামলা দিব তো। যাবেন কিভাবে যাবেন, এইটা পরার তো কোনো মানে হয় না। হেলমেট ফাটা, স্টেপ মারা, আপনি বলেন এটা আমি পরে কি করবো? যাবেন কি জন্য আপনি যাবেন না? এটা পরাই যাব না, না। আমি এটা পরে যাবো না। তাহলে যান, যাওয়া লাগবে না। যাওয়া লাগবে না মানে? তাইলে আমি যাব না। কথা ঠিক করে তা বলেন। আমি যাব না ভাই, তাইলে কথার কথা ঠিক টোন করে কিন্তু বলবো ভালো মানে। না। কথা ঠিক করে বলবেন মানে? আমি আপনি না গেলে যাইলে যান, না গেলে নাই, এটা এখন আপনি এখন যদি আপনি না যান তাহলে আমি আপনার জোর করে নিতে চাবো? টোন ঠিক করে। আমি টোন কি বলবো বলেন, আর টোন কি বলবো বলেন? আপনি যাইলে যাবেন, নাইলে না যাবেন, এখন আপনার যান। আপনার ডিসিশন। রিসিভ করতে যাওয়ার পরে আসলে এই কাহিনীটা ঘটে। এখন ওনার কথাও ঠিক ভাই, কারণ কি এই হেলমেট আসলে চলে না। কিন্তু আপনারা বিশ্বাস করেন ভাই, আমি প্রথমে আমার এই যে হেলমেট পাশে দিয়ে দিলাম, এই হেলমেটটা আমি আসলে আমার প্লিয়ানকে পরাইতাম। তো অনেকে বলে ভাইয়া গরম, এর ভিতরে এই হেলমেট পরবো, ঢাকার ভিতরে অ্যাক্সিডেন্ট তো হয়ই না, আপনার অহেতুক এই হেলমেট ইউজ করেন কিসের জন্য? অফিসে যাব, অফিসে চুল টুল নষ্ট হয়ে যায়, তারপরে ধরেন ঘামে মানে দুর্গন্ধ হয়ে যায়। তো এই জন্য আর কি এই হেলমেটটা ইউজ করা। আর এই হেলমেটটা ভাঙার পিছনেও কারণ হয়েছে যে আমার একটা ভাই আনিছিলাম, উনি আসলে ঠিকভাবে আটকায় নাই, তো আমি টান দিছি, উইরা যায় পইরা যায় ভেঙে গেছে। এখন নতুন একটা হেলমেট কিনতে গেলেও তো 200 টাকা লাগে। এত টাকা কোথায় কি পায়? যারা রাইড শেয়ার করে তারা আসলে জিনিসটা বুঝে। আর যারা রাইড শেয়ার করে ভাই, তারা আসলে কখনোই জোরে গাড়ি চালায় না, আর তারা সবসময় যাত্রীর সেফটিটা মেনটেন করেই চলে। এখন আসলে আমারই ভুল, কারণ আমার বলা উচিত হয় নাই। এরপরে ভাইটাকে নিলাম না, আসলে আমার নিজেরই অনেক মেজাজ গরম হয়ে গেছে। এখানে আসলে মেজাজ গরম করার কিছু না, কাস্টমার কথা বলবেই।
এই জায়গায় আমার আসলে গরম হওয়া উচিত হয় নাই। তো আপনাদের একটাই মেসেজ, অনেকে অনেক কথা বলবে, কিন্তু আপনার ঠিকভাবে আপনাকে এটা হ্যান্ডেল করতে হবে। আমি হয়তো আজকে পারি নাই। আমার আসলে মেন্টালি অনেক ঝামেলার ভিতর ছিলাম, কারণ সকালবেলা আমার মিনিমাম হলো ধরেন 3 ঘন্টা লাগছে আমার বাইকটা ঠিক করতে। তো মেন্টালি আমি আসলে অতটা ভালোর ভিতরে ছিলাম না, এই কারণে হয়তো এরকম ব্যবহার হয়ে গেছে। এরপরে আমি চিন্তা করতেছি যে না, আমি আর পঞ্চবটিতে যাব না, আমি ডাইরেক্ট চলে যাই সেই খালপাড়ের দিকে, দেখি খালপাড়ে যে ট্রিপ পাই কিনা। যাওয়ার সময় এই দেখেন এটালাম ভার্সন 3, ওর চেসিসটা ভাঙে গেছে। ভাই যখন বিপদ আসবে তখন দেখবেন আসলে চারিদিক দিয়ে বিপদ চলে আসছে। এরকম ঘটনা যদি ঘটে বাইক চালাইতে গিয়া কি অবস্থা হবে চিন্তা করেন। যখন আপনি বাইক রাইড দিতে নামবেন অবশ্যই বাইকটা একটু চেক করে নামবেন যে সবকিছু ঠিক আছে কিনা, চেনটা ঠিক আছে কিনা, চেনটায় কোনো কিছু ঝামেলা আছে কিনা, এই সকল বিষয়, আমার ব্রেকটা ঠিক আছে কিনা, এগুলো সব চিন্তা করে বা এগুলো দেখে শুনে তারপরে আপনি নামবেন অবশ্যই রাইড দিতে। এরপরে খালপাড়ে এসে বসি, কোনো যাত্রী পাইলাম না, অনেক সময় বসেছিলাম। তো এখন চিন্তা করতেছি যে না, দৌড়ের দিকে যাই, এটা হলো সেই বেরিবাদের রোড, তো ওইখান দিয়ে প্যাসেঞ্জার হয়তো পাইতে পারি। তো আবার কিছু কথা বলি, আপনি যখন বাইকে তেল ভরবেন আপনি একটু দেইখা শুইনা বুইঝা তেল ভরতে হবে, তা না হলে আপনার ধরেন কার্বোরেটরে ময়লা পড়বে। তো চেষ্টা করবেন যেন পাম্প থেকে আপনি তেল ভরেন, এই বিষয়টা আপনার অবশ্যই চিন্তা করতে হবে। এবং খোলা তেল কখনোই আসলে আপনি নেবেন না। দৌড়ে আসছিলাম, তো পাঠাওতে একটা কল আসে, যাবে হলো মোহাম্মদপুরের দিকে, পিক করার উদ্দেশ্যে আসছি। ভাইটারে পিক করে সেই মোহাম্মদপুরের দিকে যাইতেছি, এটা হলো সেই উত্তরার খালপাড়ের রোডটা। তো আবার কিছু কথা বলি, আপনি একটা বাইক কিনছেন, তো এখন আপনার ধারে কাছে কোন জায়গা আপনি ঠিক করতে পারবেন ভালো, এই সম্পর্কে জানতে হলে আপনি আগে যারা বাইক কিনছে তাদের সাথে পরামর্শ করবেন যে ভাই আমি কোন জায়গা গেলে আমি বাইকটা ভালো সার্ভিসিং পাবো। আর আরেকটু কথা বলি, যেটা হলো এই যে উত্তরার এইখানে রোডটা, মানে এটা হলো কবরস্থানের এইখানে ডান পাশে হলো একটা ডাস্টবিনের জায়গা আছে আর কি, ময়লার বাগার টাগার আছে। তো এখানে বৃষ্টির সময় অবশ্যই আপনারা একটু দেখে শুনে গাড়ি চালায়েন, কারণ এখানে অনেক পিছলা হয়। গত কয়দিন আগে যখন একটু বৃষ্টি হয়েছিল, তো আমি একদিন আসতেছিলাম, দেখলাম যে মিনিমাম হলো 20-25টা বাইক এখানে পড়ে গেছে। তো সুতরাং এই রোডটা একটু দেখে শুনে, যদি বৃষ্টি হয় একটু দেখে শুনে গাড়ি চালায়েন। এটা ওই যে মেট্রো রেল থেকে আসার সময় খালপাড় থেকে যাইতে আর কি রোডটা বাজে। তো এই হয়েছে বিষয়, যারা আর কি পুরনো বাইকার আছে তাদের কাছ থেকে অবশ্যই পরামর্শ নেবেন যে কোথায় গেলে আপনি ভালো সার্ভিসিংটা পাবেন। এই ব্যথা পাইছেন? ভাবছিলাম যে রিক্সাওয়ালাটাকে একটু তুলে দিব, লোক ছিল, তারপরও এখন পিছনে যে ভাইটা ছিল ওনার একটু তাড়া ছিল, এই জন্য আর উঠানো হয় নাই। ভয় পাইছেন? এরপর ভাইয়াটাকে সেই জাপান গার্ডেন নামাই দিই, নামানোর পরে সে আমাকে বিল দেয়। দেওয়ার পরে জাপান গার্ডেনে এখানে বসেছিলাম কিছু সময়, দেখলাম যে প্যাসেঞ্জার পাইতেছিলাম না, অ্যাপসেও কোনো কল ঢুকতেছিল না। এরপরে চিন্তা করলাম যে না, আমি কলেজ গেটের ওই দিকে যাই, দেখি সেই সাভারের দিকে যাত্রী পাই কিনা বা পাটুরিয়ার কোনো যাত্রী পাই কিনা কলেজ গেট থেকে। তো যাওয়ার সময় এখানে একটা বিহারি ভাই, উনি যাবে সে সদরঘাটে, তো ওনাকে নিলাম। আচ্ছা কিছু কথা বলি, অনেকেই রাইড শেয়ারের জন্য মেসেজ দিতেছেন যে ভাই আমি রাইড শেয়ার করতে চাইতেছি। তো আমি উৎসাহ দিব না যে আপনি রাইড শেয়ার করেন, কারণ এখন বর্তমানে আসলে অনেক বাইক, এই জন্য আমি হয়তো উৎসাহ দিব না। তারপরে যদি আপনি ঠিকভাবে কাজ করতে পারেন বা আপনার কপাল যদি ফেভার করে, তাহলে প্রতিদিন এরকম টার্গেট নিয়ে নামবেন যে আমার প্রতিদিন 1000 টাকা করে বাসায় নিতেই হবে। কত ঘন্টা এটা বলা যাবে না, কিন্তু আপনার দিনে আপনি টার্গেট রাখবেন যে আপনি 1000 টাকা করে বাসায় নিবেনই। আর অনেক সময় আছে অনেক তাড়াতাড়ি হয়ে যায়, তো ওই দিনে আর কি একটু বেশি কামাই রাখবেন। তো এরকমভাবেই আপনি টার্গেট রাখবেন। তেল আপনার খাবার দাবার বাদে দিন শেষে আপনার হাতে যেন 1000 টাকা থাকে, এরকম টার্গেট রাখবেন। যদি এরকম টার্গেট নিয়ে কাজ করতে পারেন তাইলে আমি মনে করবো যে ঠিক আছে, 4 দিন বন্ধ দিলেন, 26 দিন, তো 26 দিনে আপনি 26,000 টাকাই কামাইলেন ধরেন কথার কথা। আর যে উঠতি মানে ধরেন এমনও দিন যায়, ভালো একটা দিন যায়, তো ওই দিনের টাকা দিয়ে আপনি ধরেন বাইকের আনুষঙ্গিক যে কাজগুলো আছে ওগুলো ঠিক করবেন। মোটামুটি আপনার বাইকের পিছনে মাসে 2টা মোবিল আপনার লাগবেই, 3টাও লাগতে পারে। তো ঠিকভাবে আসলে মোবিলটা চেঞ্জ করতেই হবে আপনার, নাইলে বাইকে আসলে ঠিক থাকবে না। এরপরে ধরেন যে ঠিক করার বিষয়টা, আপনার হাতে
সবসময় ধরেন 2-3 হাজার টাকা রাইখা দিতে হবে, যে কখন কি ঘটে বলা যায় না। তো আমার মাসে অত যায় না, কিন্তু তারপরও যে মাসে যায় আবার অনেক চলে যায়। তো এইটা ডিপেন্ড করে চালানোর উপরে। 1 মাস শেষ হইলে পরে সাথে সাথে একটা সার্ভিসিং করানো উচিত বাইকের, কারণ কখন কি হয় কেউ বলতে পারে না। তো এই জন্য মাস্ট বি আপনার ওইটা থেকেই যেহেতু ইনকাম হবে, তো ওইটার যত্ন আপনার নিতেই হবে। সামনে যাই, কারণ বাজারে একটু জ্যাম পাইছিলাম, তারপরে ভাইটাকে নামাই দিই। বিল নিয়ে আমি বসছিলাম অনেক জায়গায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে বসছি, তারপর রাইসা বাজারে মোড়ে বসছি, একটু সামনে আগাইয়া তারপরে বসি। ইনড্রাইভে একটা কল ঢুকে, ভাইটা যাবে সেই গুলশানে, তো ওনার সাথে আমি বিট করি 200 টাকায়। তো এরপরে 200 টাকায় ভাইটাকে নিয়ে যাই। তো হাই দাও, হাই দাও। এবার ভাইটাকে নামাই দিই। নামানোর পরে তখন আর কি গুলশানে লাল হইয়াছিল, তো ইনড্রাইভে একটা কল আসে, দেখলাম যে যাবে সেই কালশির ফ্লাইওভারটার পরেই নামবে। 190 টাকায় বিট করলাম, তো ভাইটা রাজি হয়ে গেল। তো 8 কিলো রাস্তা 190 টাকা ঠিক আছে, হয়তো পাইতেছিল না রাইড। তো এরপরে ভাইটাকে নিয়ে যাই। এরপর আর কোনো ভিডিও করি নাই। তো এরপরে পঞ্চপতি যেয়ে বসছিলাম, কিন্তু ওর কোনো রাইড টাইড পাই নাই। তো এরপরে বাসায় চলে যাইতেছি। আজকে টোটাল রাইড দিছি হলো 4টা রাইড দিয়ে আমি ইনকাম করছি হলো 1050 টাকা, আর আমি তেল ভরছিলাম মনে হয় 200 টাকার। তো 850 টাকা নিয়ে বাসায় যাইতেছি। আজকে আরও মন মেজাজ ভালো ছিল না। তো এই তো ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে যান। আর কোন কোন ইনফরমেশন আপনার জানার দরকার অবশ্যই কমেন্টস করে জানাই যান ভাই, আমি অবশ্যই আপনার কমেন্টসে রিপ্লাই দিব। তো দেখা হবে নতুন একটা ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।